হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি আর একটা ইভিএসের প্র্যাকটিস সেট নিয়ে। এই প্র্যাকটিস সেট কিন্তু আমাদের ডাব্লিউবি টেট এবং সিটেটে খুবই সাহায্য করবে। তোমরা জিকে স্টাডিতে চলে যাও, সেখানে প্লে লিস্টে গিয়ে দেখবে তোমরা সকল ক্লাসের ভিডিও প্লে লিস্ট করা আছে। সেখান থেকে তোমরা ইভিএস, সিডিপি মানে চাইল্ড প্যাডাগজি অ্যান্ড ইংলিশ পরপর সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। তো চলো আজকে আমরা ইভিএসের এই প্র্যাকটিস সেটটা আমরা একটু প্র্যাকটিস করে নিই। প্রথম কোশ্চেন আমরা স্টার্ট করি, চলো দেখি কী বলছে। প্রথম কোশ্চেন কী বলছে দেখো তোমরা, প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তাহলে প্রত্যেকটি শিক্ষার্থীকে কীভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন? প্রাকৃতিক পরিবেশে সুস্থ রাখা প্রয়োজন, সেই বিষয়কে শিক্ষা দেওয়া অবশ্যই। প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখা তো অবশ্যই দরকার, প্রকৃতিকে স্টেবল রাখা দরকার। সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য শিক্ষা, এবং সোশ্যাল লার্নিং অর্থাৎ সামাজিক পরিবেশকেও সুস্থ রাখতে হবে। অর্থাৎ একটা চিলড্রেনকে উভয় বিষয়ে কিন্তু শিক্ষা দেওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। কাজ ও খেলা কি? কাজ ও খেলা কিন্তু একটা পরিবেশ সংক্রান্ত বিষয়, যেখানে কাজ করা এবং খেলা দুটোর মাধ্যমে একটা শিক্ষার্থী বা একটা শিশু তারা কি না শেখে। পরে কোশ্চেনে আমরা চলে যাই, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান নয়। আচ্ছা, যখন জীব সৃষ্টি হয় আজ থেকে কোটি বছর আগে, এই পৃথিবীতে যখন জীবের প্রথম সৃষ্টি বা আবির্ভাব ঘটে, সেই সময় কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের মধ্যে কী ছিল না হাইড্রোজেন ছিল, কার্বন ছিল এবং জলীয় বাষ্প ছিল। তাহলে জীব সৃষ্টির কিন্তু প্রাথমিক উপাদান নয় কিন্তু অক্সিজেন। যখন জীব সৃষ্টি হয় তখন কিন্তু তার প্রাথমিক উপাদান অর্থাৎ অক্সিজেন কিন্তু তখন পরিবেশের মধ্যে ছিল না। কোনটি বন সংরক্ষণের সাথে যুক্ত? বন সংরক্ষণ মানে যেখানে বনকে সংরক্ষণ করা হয়। বনকে সংরক্ষণ করা হয় কেন? কারণ সেখানে যাতে মানুষের আনাগোনা না হয়, মানুষ প্রবেশ করে বন ধ্বংস না করতে পারে, তো ইত্যাদি কারণের জন্য যে বনকে সংরক্ষণ করা হয়, এটা করা হয়েছে কিন্তু সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি আমরা কোথায় দেখতে পাই? সাইলেন্ট ভ্যালি আমরা দেখতে পাই কেরালায়। ঠিক আছে, একটা সাইলেন্ট ভ্যালিতে এই বন সংরক্ষণের জন্য অর্থাৎ বন কেটে দেওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল। এই আন্দোলনটা হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলে, যেটা কেরালাতে হয়েছিল। এটা হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1978 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে বন সংরক্ষণ কোথায় হয়? সাইলেন্ট ভ্যালি। মেয়েদের ওজন সাধারণত বেশি বাড়ে কোন বয়সে? মেয়েদের ওজন কিন্তু সাধারণত বেশি বাড়ে 11 থেকে 13 বছর বয়সে। এই সময় তোমরা লক্ষ্য করে দেখবে মেয়েদের ক্ষেত্রে কী হয় না, তারা হাইটেও বাড়ে এবং কি তাদের ওজনটাও এই সময় খুব বাড়ে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে। ঠিক আছে, আচ্ছা, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে আগে বেশি কী হয়, ম্যাচিওর হয়ে যায়। এটা কিন্তু আমাদের শিশু মনস্তত্ত্ব অর্থাৎ টিসিডিপির একটি কোশ্চেন। কোন প্রাণী তার বাসভূমি যে অঞ্চল থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে তাকে নিষ এবং নীচ উভয় বলা হয়? কোনো প্রাণী তার নিজস্ব এলাকায় অর্থাৎ নিজস্ব বাসভূমি যেখানে সে বসবাস করে, সেখান থেকেই যখন সে পুষ্টি সংগ্রহ করবে তখন তাকে নিষ এবং নীচ দুটোই বলা হয়ে থাকে। জলের ক্ষরতার একক কী? অর্থাৎ জলের ক্ষরতা মাপার একক হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। পিপিএমের পুরো নাম হচ্ছে পার্টস পার মিলিয়ন। জলের ক্ষরতা সৃষ্টির কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকার কারণে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের লবণ এবং ক্যালসিয়ামের লবণ জলের মধ্যে থাকার কারণে জলের মধ্যে আমরা কি দেখতে পাই না, জলের মধ্যে আমরা কি ক্ষরতা লক্ষ্য করতে পারি। পরে কোশ্চেনে আমরা চলে যাব, নিচের কোন বিমানবন্দরটি পূর্ব ভারতে অবস্থিত? পূর্ব ভারত মানে ভারতের পূর্ব দিকে যেসব রাজ্যগুলো আছে, যেমন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তার নিচের মধ্যে আমরা বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এটা কিন্তু আমাদের দমদম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে দমদম বিমানবন্দর যেটা, সেটাকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট বলে জানি। আচ্ছা, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, এটা আমরা জানি এটা আছে কোথায়? এটা আছে কিন্তু দিল্লিতে। তারপরে দেখতে পাচ্ছ ছত্রপতি শিবাজি বিমানবন্দরটি আছে কিন্তু আমাদের মহারাষ্ট্রে। ঠিক আছে, দেখো প্রাথমিক সিটেট পরীক্ষায় অর্থাৎ প্রাথমিকে যে সিটেট পরীক্ষা হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, সেখানে কি শিশুর মনস্তত্ত্বের পরীক্ষার প্রয়োজন? অবশ্যই। সেখানে এমন কোশ্চেন হবে যেন শিশুর মনস্তত্ত্বকে পরীক্ষা করা যায়। গণিত বিষয়ে মূল্যায়নের প্রয়োজন, অবশ্যই গণিত বিষয়ে মূল্যায়নের প্রয়োজন। এই জন্য আমাদের সিটেটে দেখবে গণিত থেকে প্রশ্ন থাকে, এবং সাহিত্য মূল্যায়নও দরকার, দেখবে বেঙ্গলি এবং ইংলিশও থাকে, তাই না? তাহলে সিটেট পরীক্ষা কিন্তু উপরে সবগুলি কিন্তু বর্তমান। চলে যাবো আমরা পরে কোশ্চেন কী বলছে দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দেখো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আচ্ছা বোটানিক্যাল যে হেডকোয়ার্টার সার্ভে অফ ইন্ডিয়া, এটা কিন্তু কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতায়
অবস্থিত। পরে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প রয়েছে। ব্যাঘ্র প্রকল্প মানে টাইগার রিজার্ভ। তাহলে পশ্চিমবঙ্গে কোথায় টাইগার রিজার্ভ আমরা দেখতে পাই? সুন্দরবনে। পশ্চিমবঙ্গে প্রথম টাইগার রিজার্ভ কোথায় দেখতে পাই? সুন্দরবনে। টাইগার রিজার্ভ বা প্রজেক্ট টাইগার চালু হয় কত সাল থেকে তোমরা বলতে পারবে? 1973 সাল থেকে কিন্তু প্রজেক্ট টাইগার চালু হয়। আচ্ছা, আমরা যে বলে থাকি না সুগার ফ্রি কোনো খাদ্যকে সুগার ফ্রি কখন বলা হয়? যখন তাতে সেই খাদ্যর মধ্যে কিন্তু 0.5 গ্রামের কম চিনি প্রতি কেজির জন্য থাকে, তখন সেটা আমরা কি বলি না সেটাকে আমরা বলি সুগার ফ্রি। অর্থাৎ প্রতি কেজির জন্য যদি 0.5 গ্রাম চিনি 0.5 গ্রাম বা তার থেকে কম পরিমাণে চিনি থাকে, তখনই আমরা সেটাকে বলবো সুগার ফ্রি, তাই না? যাদের সুগার আছে তারা বলে না সুগার ফ্রি সন্দেশ খাওয়ার জন্য, সুগার ফ্রি খাদ্য খাওয়ার জন্য। সুগার ফ্রি মানে প্রতি কেজিতে 0.5 গ্রামের থেকে কম চিনি থাকলে সেটাকে আমরা সুগার ফ্রি বলি। বাসভূমি দূষণের অন্যতম কারণ কি? বাসভূমি দূষণের অন্যতম কারণ হচ্ছে কিন্তু অত্যধিক পরিমাণে যানবাহন নির্গত ধোঁয়া। যানবাহন থেকে যেসব ধোঁয়া বার হয় সেখান থেকে কিন্তু বাসভূমি অর্থাৎ আমাদের পরিবেশ যে দূষণের অন্যতম কারণ। ঠিক আছে, জলের কোনো স্তরে উল্লেখ নেই। জলের তো আমরা সাধারণত 3টে স্তর দেখতে পাই, এপিমিলিয়ান, হাইপোমিলিয়ান এবং মেটামিলিয়ান। প্যারামিলিয়ান বলে জলে কিন্তু কোনো স্তর আমরা দেখতে পাই না। জলের যে স্তরকে ভাগ করা হয় তার মধ্যে প্যারামিলিয়ান বলে কোনো স্তর থাকে না। চলে যাবো আমরা পরে কোশ্চেন, গাছ থেকে বিশুদ্ধ হাওয়া খেতে হলে কী হবে? অর্থাৎ গাছ থেকে যদি আমরা বিশুদ্ধ পরিমাণে হাওয়া, মানে এখানে অক্সিজেনের কথা বলা হয়েছে, তো যাই হোক, গাছ থেকে আমাকে বিশুদ্ধ পরিমাণে হাওয়া খেতে গেলে কিন্তু বাড়ির চারপাশে জঙ্গল থাকলে ভালো। অবশ্যই জঙ্গল একেবারে পরিষ্কার হওয়া উচিত, পরিকল্পনা মাফিক গাছ লাগানো উচিত। তাহলে গাছ থেকে বিশুদ্ধ হাওয়া খেতে গেলে কিন্তু সবসময় পরিকল্পনা মাফিক কিন্তু আমাকে গাছ লাগাতে হবে, যেহেতু হাওয়াটা আসার জন্য উল্টোপাল্টা তো গাছ লাগানো হবে না, আমাদের পরিকল্পনা মাফিক পরিকল্পনা করে গাছ লাগাতে হবে, যেখান থেকে কি গাছের বৃদ্ধি বা গ্রোথটা ভালো হয় এবং কিন্তু সেখান থেকে কিন্তু হাওয়াটাও ভালো পাওয়া যায়। ঘন ঘন গাছ লাগালে অনেক সময় তোমরা দেখবে গাছের গ্রোথ বা ডেভেলপমেন্ট বৃদ্ধিটা অতটা ভালো হয় না। কিছুটা পরিকল্পনা মাফিক কিছুটা ছাড় করে যদি আমরা গাছ লাগাই, সেখানে দেখবে গাছের বৃদ্ধি গ্রোথটা ভালো হয়। চলে যাবো পরে কোশ্চেন, বিজ্ঞান প্রযুক্তির যুগে বিশ্বের অন্যতম সমস্যা হলো কি? বিজ্ঞান প্রযুক্তির যুগে মানে এখনকার সময় সবথেকে অন্যতম সমস্যা হচ্ছে কিন্তু পরিবেশ দূষণ। এটা আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ দূষণ কিন্তু এখনের জন্য অন্যতম সমস্যা। এই রিসেন্টলি আমরা দেখতে পেলাম না যে দিল্লিতে কী পরিমাণে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল, বায়ুমণ্ডল কী পরিমাণে দূষিত হয়ে গেছিলো, যার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছিল আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল নিউ দিল্লিতে। তাহলে এই রিসেন্ট টাইমে কিন্তু পরিবেশ দূষণটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীর কাছে। বর্জ্য পদার্থ সম্পর্কে আলোচনা। আচ্ছা, বর্জ্য পদার্থ সম্পর্কে আলোচনা কোন ক্লাসে আমাদের পশ্চিমবঙ্গের বইতে দেওয়া উচিত বা দেওয়া আছে? বর্জ্য পদার্থ সম্বন্ধে আলোচনা দেওয়া আছে উচ্চ প্রাথমিক স্তর। উচ্চ প্রাথমিক স্তর মানে আমরা কোন ক্লাসকে বলতে পারি? উচ্চ প্রাথমিক স্তর মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে আপার প্রাইমারি, অর্থাৎ 6 to 8। ঠিক আছে, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। পরে কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনটা কী বলছে দেখো, নিচের কোনটি সঠিক নয়, অর্থাৎ নিচের কোনটি ভুল? তাহলে আমরা দেখি চলো নিচের কোনটি ভুল। বলছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনার অর্থ হলো কি? জাতীয় সম্পদ ব্যবস্থাপনার অর্থ হলো কি? জাতীয় সম্পদ ব্যবস্থাপনার অর্থ হলো জাতীয় উন্নয়নে জাতীয় সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণ এবং করে কৃত্রিম উপায়ে সম্পদ তৈরি করা। না, এটা কখনোই কিন্তু একটা জাতীয় সম্পদ ব্যবস্থাপনার একটা কি উদ্দেশ্য বা অর্থ বোঝায় না। জাতীয় উন্নয়নে কিন্তু জাতীয় সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃত্রিম উপায়ে সম্পদ তৈরি করার কথা কিন্তু বলা হয় না। জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মধ্যে জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কী হয়, যেখানে কী হচ্ছে না, জাতীয় সম্পদের পরিমাণ ও তার ব্যবহারকে ভারসাম্য রাখতে হবে, ন্যূনতম ব্যবহার করতে হবে জাতীয় সম্পদকে, এই ধরনের কথা বলা হয়ে থাকে। সেখানে কিন্তু কৃত্রিমভাবে কোনো সম্পদ উৎপাদনের কথা বলা হয় না। পরিবেশবিদ্যা সংক্রান্ত বিষয়ের উপর পাঠ উপস্থাপনে শিক্ষক কী করবে? পরিবেশ সংক্রান্ত বিষয়ে পাঠ উপস্থাপনের জন্য একজন শিক্ষক হচ্ছে একাধিক পদ্ধতি সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবে। মানে বিভিন্ন ধরনভাবে কিন্তু সেই ক্লাসের মধ্যে শিক্ষক পড়াবেন। একাধিক পদ্ধতি ফলো করবেন, একাধিক প্রসেস ফলো করবেন। ঠিক আছে, পরিবেশ শিক্ষা পড়ানোর সময় একজন টিচার, এটার কথাই বলা হচ্ছে। পানীয় জলে কোন উৎস থেকে সংগ্রহ করা উচিত? আমরা যে পানীয় জল, যে জল আমরা পান করি, সেই জল কোথা থেকে সংগ্রহ করা উচিত? মাটির তলা এবং উপরের পৃষ্ঠের জল উভয় পক্ষে থেকে কিন্তু আমাদের পানীয় জল সংগ্রহ করা হয়ে থাকে, তাই না? পরীক্ষামূলক মডেলের স্তরগুলি হলো, অর্থাৎ পরীক্ষামূলক মডেল এক্সপেরিমেন্টাল মডেলের স্তরগুলি হলো, প্রথম অভিজ্ঞতা অর্জন, বিমূর্ত ধারণা গঠন, সামান্যীকরণ এবং নতুন পরিস্থিতিতে সামান্যীকরণের প্রয়োগ। সবগুলোই কিন্তু হচ্ছে পরীক্ষামূলক মডেলের কিন্তু একটা কী বলতে পারি, স্তর বলতে পারি।
ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কীভাবে অনুকরণের মাধ্যমে শিক্ষণকে ব্যবহার করবে? অনুকরণ মাধ্যমে নকলের মাধ্যমে বলতে ইন দ্য সেন্স অফ পজিটিভ সেন্স, এখানে নেগেটিভ সেন্স হিসাবে কিন্তু নকল বা অনুকরণ ব্যবহার নয়, পজিটিভ সেন্সে। তাহলে অনুকরণ মাধ্যমে শেখাতে গেলে পরিবেশ শিক্ষায় শিক্ষক যা বলবেন নিজের আচরণে তা প্রতিফলিত হবে, অর্থাৎ শিক্ষক যেরকম আচরণ করবেন স্টুডেন্টরাও সেটাই করবে। তাহলে এটা অনুকরণ। শিক্ষার্থী যাতে অনুকরণ না করে সে ব্যাপারে শিক্ষক লক্ষ্য রাখবেন। অবশ্যই শিক্ষার্থীরা যাতে অন্ধ অনুকরণ মানে কি, মানে পুরোপুরি যা করছে শিক্ষক পুরোপুরি নকল করা, এটা না। যেগুলো পজিটিভ সেইগুলো নকল করবে শিক্ষার্থীরা, ঠিক আছে। তাহলে এটাও ঠিক অন্ধ অনুকরণ না করে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি শিক্ষার্থীরা যাতে দলবদ্ধভাবে কাজ করে, দলবদ্ধভাবে গ্রুপ লার্নিং, পিয়ার লার্নিং যেখানে হবে সেটা কিন্তু হবে কি অনুকরণের মাধ্যমে। তাহলে উপরে সবগুলোই কিন্তু হচ্ছে কি অনুকরণের মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে শিখতে পারে। পরে কোশ্চেন দেখো, মূল্যায়ন বিষয়গত মাত্রা নয় কোনটি? মূল্যায়নের বিষয়গত মাত্রা, মূল্যায়ন মানে ইভ্যালুয়েশনের বিষয়গত মাত্রা নয় কোনটি? শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি, না দৃষ্টিভঙ্গি দেখার কোনো দরকার নেই শিক্ষার্থীর মূল্যায়নের মাধ্যমে, তাহলে এটা মাত্রা নয়, ঠিক আছে। তারপরে বলছে যে আগ্রহ, মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর আগ্রহ টেস্ট করা হয় না। সামাজিক এবং শরীর সংক্রান্ত আচরণ, না মূল্যায়ন আমাদের ক্লাসে যখন এক্সাম বা মূল্যায়ন করা হয় সেখানে কি শরীর সম্পর্কে আলোচনা হয়? শরীরের সংক্রান্ত বা সামাজিক আচরণগুলো আলোচনা করা হয় না। তাহলে উপরে সবগুলি কিন্তু মূল্যায়নের বিষয়গত মাত্রা নয়। পরিবেশের বিষয়কে সহজভাবে উত্থাপনের জন্য প্রয়োজন মূর্ত জিনিস মানে যে জিনিসকে আমরা কি ধরে ছুঁয়ে আকার আকৃতি আয়োজনকে আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেই ধরনের জিনিসকে, সেই ধরনের বস্তুকে আমরা মূর্ত জিনিস বলে জানি, ঠিক আছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের পেশনা হবে, অর্থাৎ সমস্যা সমাধানে কোনো একটা সমস্যা যদি সম্মুখীন একটা শিক্ষার্থীদের পেশনা মানে মোটিভেশনটা হবে কী ধরনের, না মাঝারি ধরনের মোটিভেশন হবে, ঠিক আছে, মডারেট লেভেল মোটিভেশন হবে। পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয় হলো ভূগোল, যেখানে কিন্তু ভূগোলের মধ্যে আমরা অবশ্যই পরিবেশটা বেশি দেখতে পাই না, ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে, ভূপ্রাকৃতিক ভূগোলের মধ্যে কিন্তু পরিবেশ শিক্ষাটা সবথেকে ভালোভাবে দেওয়া যাবে আদার্স অন্যান্য যেসব সাবজেক্ট আছে তাদের তুলনায়। শিখনের সঠিক প্রক্রিয়া মানে কীভাবে, শিখনের তো অনেকগুলো রুলস বা নিয়ম আছে, তার মধ্যে সবথেকে সঠিক প্রক্রিয়া কোনটা? সবথেকে সঠিক প্রক্রিয়া হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া। যখন একটা স্টুডেন্টকে শেখানো হবে তাকে সহজ যে কোনো জিনিস কিন্তু সহজ উদাহরণগুলো বা সহজ জিনিসগুলো আগে শিক্ষার্থীদের শেখাতে হবে। সহজ থেকে ধীরে ধীরে মডারেট থেকে কঠিনের দিকে যাব। তাহলে সহজ থেকে কঠিনের দিকে কিন্তু যাওয়াটা হচ্ছে শেখানোর একটি নীতি বা রুলের মধ্যে পড়ে। পদার্থবিজ্ঞানে কোন এককে অধিক পরিমাণ পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত করা হয়েছে? দেখো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সবথেকে বেশি পরিমাণে জোর দেওয়া হয় কিন্তু শব্দের ওপরে, দেখবে শব্দের ওপরে কিন্তু সবথেকে বেশি পরিমাণে জোর দেওয়া হয়, বা শব্দ রিলেটেড চ্যাপ্টারগুলো বেশি জোর দেওয়া হয়। আচ্ছা, শব্দ দূষণের একককে আমরা কী বলে থাকি? ডেসিবেল বা বেল। 65 ডেসিবেল কিন্তু হচ্ছে 65 ডেসিবেলের ওপরে যদি আমাদের শব্দের প্রাবল্য হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলে থাকি শব্দ দূষণ, ঠিক আছে। আর 100 ডেসিবেলের ওপরে গেলে আমাদের কানের পর্দা ছিঁড়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, মৃত্তিকা দূষণ রোধ করতে হলে কী হবে? মৃত্তিকা দূষণ অর্থাৎ হচ্ছে মৃত্তিকা দূষণ আর কি, সয়েল পলিউশন রোধ করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। কম্পোস্ট সার ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশ বলতে যে পারিপার্শ্বিক জড় জীব এবং সামাজিক সব কিছু একসাথে আমরা পরিবেশ বলে গণ্য করা হয়ে থাকে। কি না পারিপার্শ্বিক জড় জীব সামাজিক সব কিছুই নিয়ে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়, বা পরিবেশকে কিন্তু ওইভাবেই কিন্তু ভাবা হয় বা গণ্য করা হয়। পরের কোশ্চেনে আমরা চলে যাব, নির্মিতাবাদের সমর্থক হচ্ছে কিন্তু ভাইগটস্কি। ওপরে যে কটি অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে নির্মিতাবাদের সমর্থক হচ্ছে ভাইগটস্কি। নির্মিতাবাদের দুজন সমর্থক তোমরা পাবে, একটা হচ্ছে ভাইগটস্কি, একটা হচ্ছে জাঁ পিয়াজে। ভাইগটস্কি হচ্ছে সামাজিক নির্মিতাবাদ, আর জাঁ পিয়াজে হচ্ছে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম বা ব্যক্তি নির্মিতাবাদ, ঠিক আছে। তারপর থর্নডাইকের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, কোহলার এবং স্কিনার হচ্ছে কি প্রাচীন অনুবর্তন হচ্ছে প্যাভলভ। স্কিনার আর কোহলার হচ্ছে অন্তর্দৃষ্টি, যে ওদের যে সূত্র অন্তর্দৃষ্টি যে থিওরিগুলো। থর্নডাইকের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড অর্থাৎ চেষ্টা এবং ভ্রান্তি, ঠিক আছে। আর স্কিনার হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং।
আচ্ছা, পরিবেশবিদ্যায় কি? পরিবেশবিদ্যায় কিন্তু প্রাকৃতিক সম্পদগুলো তাদের ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান বিষয়ে গবেষণা উভয়ের উপর গুরুত্ব দেয়। পরিবেশ বিজ্ঞানের মধ্যে প্রাকৃতিক সম্পদ এবং সমাজবিজ্ঞান মানে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটোকে একসাথে পরিবেশ বিজ্ঞান বলা হয়। ন্যাচারাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স একসাথেই কিন্তু আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল সায়েন্স। ধারণা উপস্থাপনের পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হলো ধারণা মানে কোনো কিছু সম্পর্কে ধারণা তৈরির সময় যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো হলো সেটা হচ্ছে শ্রেণীকক্ষের আয়তন মানে যেখানে স্টুডেন্টদের পড়ানো হয় সেই শ্রেণীকক্ষের আয়তনটা কত, শ্রেণীকক্ষের আবহাওয়া মানে সেই শ্রেণীকক্ষের আবহাওয়া ইন দ্য সেন্স হচ্ছে পরিবেশটা কেমন আছে শ্রেণীকক্ষে, এবং শ্রেণী বরাদ্দ সময় কতটা সময় দেওয়া হচ্ছে কোনো একটা বিষয়ের ধারণা সৃষ্টির জন্য, তাই না? এই তিনটে বিষয়ের ওপরে কিন্তু আমাদের কিন্তু একটা ধারণা সৃষ্টির যে পরিবেশ সেগুলো হচ্ছে নির্ভর করে। পরিবেশবিদ্যা শিক্ষণে গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো অর্থাৎ পরিবেশ শিক্ষণে কোনগুলো গুরুত্বপূর্ণ কার্যাবলী। পরিবেশ শিক্ষণে কিন্তু পানীয় জল, বিদ্যুৎ এবং প্লাস্টিকের ব্যবহার সবগুলোর ওপরে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু জোর দেওয়া হয়, এবং আমাদের প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলে তোমরা দেখতে পাবে এই তিনটে বিষয়ের ওপরেই কিন্তু আমাদের চ্যাপ্টার আছে পরিবেশে বা এনভায়রনমেন্টাল সায়েন্সে। তাহলে পরিবেশবিদ্যা শিক্ষণে গুরুত্বপূর্ণ কার্যাবলী উপরের তিনটি সবই হবে। সামাজিক পরিবেশে অন্তর্ভুক্ত নয় কোনটা? পরিবেশ দূষণ কিন্তু সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়। সামাজিক পরিবেশের মানে হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট বা সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু পরিবেশ পড়ে না। সোশ্যাল সায়েন্সের মধ্যে কি না হচ্ছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে হচ্ছে সামাজিকের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে কী বলবো গ্রুপ বা পিয়ার লার্নিং গ্রুপ যেখানে থাকবে, যেখানে একটা ব্যক্তির সাথে অন্য ব্যক্তির ইন্টারাকশন হবে, তো এই ধরনের বিষয়কে সোশ্যাল সায়েন্স বলে। তাই সেখানে কিন্তু পরিবেশ দূষণ বলে কোনো ভূমিকা নেই বা অন্তর্ভুক্ত নয়। সেখানে কী হবে, সুখ মানে একে অন্য ব্যক্তির সুখ, স্নেহ ভালোবাসা, একে অপরের মধ্যে স্নেহ ভালোবাসা এবং সহযোগিতা এগুলো কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে থাকে। পরিবেশ দূষণ কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে নয়, ওটা হচ্ছে কি না ন্যাচারাল সায়েন্স হচ্ছে পরিবেশ বিজ্ঞানের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিজ্ঞান বিষয় আলোচনা হচ্ছে, এটি কোন স্তরে? সব স্তরে কিন্তু পরিবেশ সম্পর্কে আলোচনা হয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু পরিবেশ এবং উচ্চ মাধ্যমিক সব জায়গায় কিন্তু পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ সম্পর্কে পাঠ্যক্রম অর্থাৎ আমাদের চ্যাপ্টার আছে প্রত্যেক ক্লাসে, এগুলো আমরা জানি। পরের কোশ্চেনে আমরা চলে যাব, শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো। শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো, দেখো শিক্ষককে মূল্যায়ন করলে সেখানে কিন্তু কী পরিমাণে স্টুডেন্টের সফল হচ্ছে সেটা বিচার করা যাবে মূল্যায়নের দ্বারা। শিক্ষণ পদ্ধতির সফলতা বিচার করা যাবে, কী টিচাররা ঠিকঠাকভাবে পড়াতে পারছি না কিনা সেটাও বিচার করা যাবে, এবং বিষয়ের পুনর্বার আলোচনার প্রয়োজন কিনা, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি কোনো শিখতে ভুল করে বা মিসকনসেপশন হয় বা শিখতে ভুল করে গ্যাপ থেকে যায়, তাহলে আমাদের মূল্যায়নের মাধ্যমে কিন্তু সেই গ্যাপটা বা কোথায় সে শেখেনি বা কোথায় তার ভুল হচ্ছে সেইটা নির্ণয় করে আবার তাকে কিন্তু শেখানো যাবে। তাহলে উপরে সবগুলি কিন্তু একটা মূল্যায়ন বা ইভ্যালুয়েশনের কিন্তু কী বলতে পারি না প্রয়োজনীয়তা বলতে পারি। চলে যাবো আজকের আর কিছু কোশ্চেন বাকি আছে। প্রাথমিক পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষা উপকরণ হলো, প্রাথমিক পরিবেশে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে শিক্ষা উপকরণ বা টিএলএম হচ্ছে টেক্সট বুক। এটা WB টেটে কিন্তু এসেছিলো 2022-এ, যে একজন শিক্ষক যদি ক্লাসে আসে তাহলে সবথেকে বেস্ট শিক্ষা উপকরণ বা টিএলএম কী হবে, সেক্ষেত্রে আমরা বলবো টেক্সট বই বা আমাদের যে পাঠ্য বই সব থেকে সেটা হচ্ছে বেস্ট শিক্ষা উপকরণ বা টিএলএম। পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক? পরিবেশবিদ্যায় কিন্তু সমস্যা মানে যেখানে সমস্যা দেখা যাবে এবং সেটাকে সমাধান করা যাবে, এই ধরনের বিষয় সব থেকে আমরা বেশি দেখতে পাবো কোথায় না সম্পদ ব্যবহার এবং নিয়ন্ত্রণ। এই ক্ষেত্রে কিন্তু আমরা কী দেখতে পাবো, পরিবেশ বিদ্যায় সমস্যার সমাধানের বিষয়টা আমরা দেখতে পাবো। প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে দেখো প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট আমরা কি সেটাকে প্রণয়ন করবো। এক্ষেত্রে শিক্ষার্থীর বয়সটা লক্ষ্য রাখতে হবে, শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের সমস্যাগুলিকে সেই ক্লাসের মধ্যে তুলে ধরতে হবে, পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলামের মধ্যে তুলে ধরতে হবে, এবং শিক্ষার্থীর কৌতূহল এবং আগ্রহ, কোথায় শিক্ষার্থীদের বেশি কৌতূহল হচ্ছে আগ্রহ হচ্ছে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি ওপরে সবগুলির ওপরে কিন্তু একটা কিন্তু প্রাথমিক স্তরে কিন্তু পরিবেশ শিক্ষায় কিন্তু লক্ষ্যনীয় বিষয়। শিক্ষা সহায়কের মধ্যে অন্যতম হলো শিক্ষা সহায়ক মানে লার্নিং বা শেখার ক্ষেত্রে যেগুলো সাহায্য করে, এই শিক্ষা সহায়ক অন্যতম হলো অর্থপূর্ণ শিক্ষণ। অবশ্যই শিখতে গেলে তো অর্থপূর্ণ এবং মিনিংফুল শেখাতে হবে, মিনিংলেস শেখালে তো হবে না।
অবিরাম পদ্ধতি, অবিরাম পদ্ধতি মানে হচ্ছে কি না, যেখানে হচ্ছে হালকা হালকা গ্যাপ দিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে শেখানো হয়, সেটাকে অবিরাম বলা হয়। আবৃত্তি পদ্ধতি, আবৃত্তি পদ্ধতি মানে যেখানে আবৃত্তি বা গল্প বলা পদ্ধতি, এইসব পদ্ধতির ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারে। গল্প বলা, আবৃত্তি বা খেলার সাথে শেখানো। তাহলে উপরে সবগুলি আমরা বলতে পারি একটা কি না শিক্ষা সহায়ক মধ্যে অন্যতম। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে, পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে বিজ্ঞানের, সমাজবিজ্ঞান এবং সাহিত্যে। সবগুলি কিন্তু পরিবেশের শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে। চলো আজকের আর লাস্ট দুটো কোশ্চেন আছে। পরিবেশ যার সংরক্ষণ প্রয়োজন নেই। পরিবেশে কিন্তু প্লাস্টিকের আমরা সংরক্ষণ করব না, প্লাস্টিক সংরক্ষণ করলে তো উল্টে আমাদের পরিবেশ দূষণ হবে। তাহলে পরিবেশ শিক্ষায় বা পরিবেশে কিন্তু প্লাস্টিকের কোনো সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। আমাদের জল, বন্যপ্রাণী এবং বন, এই তিনটেকে কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ বন আস্তে আস্তে কেটে দেওয়ার ফলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। জল সংরক্ষণ প্রয়োজন, জল অযথা নষ্ট করা যাবে না, এবং বন্যপ্রাণী অবশ্যই বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্য বন্যপ্রাণীকেও সংরক্ষণ করতে হবে। প্লাস্টিকের কোনো প্রয়োজন নেই আমাদের পরিবেশের সংরক্ষণের জন্য। টেট পরীক্ষায় হলের মধ্যে পরিবেশ কেমন থাকা উচিত? অবশ্যই টেট পরীক্ষার হলের মধ্যে পরিবেশ সুস্থ এবং শান্ত পরিবেশ থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা দিতে খুব সুবিধা হবে। তাহলে আজকের এই কটি কোশ্চেন ছিল, ঠিক আছে। তো ইবিএসে এই কটি কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে আরও যে কোশ্চেনগুলো আছে, আরও যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোকে ভালো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।